না, আমরা যেটি ভেবেছিলাম সেটি হচ্ছে না। আমরা ভেবেছিলাম জুলাই সনদ নিয়ে যে আইনি জটিলতা এবং বিএনপি সংবিধানকে আঁকড়ে ধরা, আর 11 দলীয় জোট জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য সরকারি দলের প্রতি জোর চাপ প্রয়োগ করা, এই দুটি বিষয় হয়তো সংসদের ভিতরেই সমাধান হবে। কিন্তু এখন দেখছি না, এটি সংসদের ভিতরে আর সমাধান হচ্ছে না। এটি এখন চলে আসছে রাজপথে, এবং রাজপথের লড়াই সংগ্রামের মধ্য দিয়েই মনে হচ্ছে এই জুলাই সনদ বাস্তবায়ন করতে সরকারকে বাধ্য করবে 11 দলীয় জোট। এর কারণ কি? কারণ আপনারা জানেন, নির্বাচনের পরের দিন থেকেই, যেদিন বিএনপি জয়লাভ করেছে তার পরের দিন থেকেই জুলাই সনদ থেকে তারা ঠিক 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। তারা নির্বাচনের আগের দিন পর্যন্ত সংস্কার কমিশনে যে আসা যাওয়া করেছে, এই সময়ে তাদের যে বক্তব্য ছিল জুলাই সনদ সম্পর্কে, নির্বাচনের দিন তারা পোল্টি মেরেছে, একেবারে পুরা পোল্টি মেরেছে। এবং এখন আমরা ওবায়দুল কাদেরকে যেরকম দেখেছিলাম 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত, কথায় কথায় সংবিধান, উঠতে সংবিধান, বসতে সংবিধান, খাইতে সংবিধান, শুইতে সংবিধান, প্রতিটা কথায় সংবিধান। এবং এই সংবিধানের ভিতরে মানুষের কল্যাণের আর কিছু ছিল না। যা কিছু তারা বলতো সবকিছু শাসক দলের অধীনে যায়, শাসক দলের পক্ষে যায়, এইরকম বিষয়গুলো তারা এনে এনে মানুষের সামনে তুলে ধরতো আর বলতো যে এই হচ্ছে সংবিধান, এইটা আছে। মানুষ এই সংবিধান সংবিধান শুনতে শুনতে মানুষ ভেবেছিল যে এই সংবিধান মানে তো মানুষের তাইলে একটা বিষ, এটা তো একটা বিষ, এই বিষ খেলে তো মানুষ মারা যাবে। যার কারণে ওই বিষ আর মানুষ খেতে চায় নাই। মানুষ 5 আগস্ট সংগঠিত করেছে রাস্তায় নেমে এসে। ওবায়দুল কাদের চলে গেছে, আমরা বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে দেখছি, তিনি কথায় কথায় সংবিধান, এই সংবিধান তার এত ভালো লেগেছে, এইখান থেকে সে মোটে কালে তাকে টেনেও আটালুর মতো লেগে আছে, টেনেও তাকে এখান থেকে আর নামানো যাচ্ছে না। সংবিধান তার চাই। যদিও এই সংবিধানের কিছু অংশ বাদ দিয়ে কিছু অংশ তাদের কাছে ভালো লেগেছে। ঠিক সূরা বাকারায় ওই যে 275 নম্বর আয়াতে আল্লাহ যখন সুদের আয়াত নাজিল করে, ওইখানে কিন্তু আল্লাহ জানতো যে মানুষের চরিত্রটা কি হবে। ওইখানে বলে দিয়েছে যে তোমরা কি এই কিছু অংশ মানবা এবং কিছু অংশ মানবা না। আরো এক জায়গায় বলছে আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদিল কিতাব, তোমরা কি এই কিতাবের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না, এরকম হবে? এরকম তো হবে না। এটা আল্লাহ জানতো মানুষের চরিত্র সম্পর্কে। তো সালাউদ্দিন আহমেদ এই সংবিধানেরই একটা অংশে তারা শপথ নিয়েছে। রাষ্ট্রপতির অর্ডিন্যান্স কিন্তু দুটোই, গণভোটও রাষ্ট্রপতির অর্ডিন্যান্স, এই নির্বাচনও রাষ্ট্রপতির অর্ডিন্যান্স। তাহলে রাষ্ট্রপতির অর্ডিন্যান্স বলে গণভোটকে তারা বাতিল করে দিচ্ছে, জনরায়কে তারা বাতিল করে দিচ্ছে, জনগণকে নিয়ে তারা তামাশা করছে। আর ওই অর্ডিন্যান্সেরই আর একটা অংশ, একটা পার্ট, একটা সেগমেন্ট, এই নির্বাচন, সেটাকে তারা মেনে নিচ্ছে যে এটা সংবিধান সম্মত। সেলুকাস, এটা সেলুকাস। অনেকেই বলছে যে এটি বিএনপির রাজনৈতিক দূরদর্শিতা। না, এটি রাজনৈতিক দূরদর্শিতা নয়। এইটাকে যদি আপনি রাজনৈতিক দূরদর্শিতা বলেন, তাহলে রাজনৈতিক দস্যিপনা কোনটা, রাজনৈতিক বেহায়াপনা কোনটা, রাজনৈতিক মুনাফেকি কোনটা? জনগণকে বোঝাতে হবে, এটি জনগণকে বোঝাতে হবে। আপনি যদি রাজনৈতিক দূরদর্শিতা এবং রাজনৈতিক বেহায়াপনার ভিতরে, রাজনৈতিক মুনাফেকের ভিতরে পার্থক্য আপনি তৈরি করতে না পারেন, তাহলে জনগণ আপনাকে কি দেখে আপনার পিছনে থাকবে? যাই হোক, সংসদে যেহেতু এই আলোচনার আর কোনো সমাধান হচ্ছে না, বিএনপি ওইখান থেকে আর আসবে না। কারণ অনেকেই এখন বলতে শুরু করেছে যে বিপদ কেটে গেলে মানুষ বিএনপি হয়ে যায়। এটাই বাস্তব। তো 11 দলীয় জোট তারা সাংবাদিক সম্মেলন করে পরিষ্কার করে বলে দিয়েছে যে না, সংসদে যেহেতু আর আলোচনার পরিবেশ নাই, বিরোধী দল বলছে যে আমরা চেয়েছিলাম সংসদের ভিতরে বসে আলোচনা করে আমরা সমাধান করব। যেহেতু নিজেদের মন গড়া ব্যাখ্যা সালাউদ্দিন সাহেব বারবার দিচ্ছে, এবং তিনি ওই নড়ে চড়েই খাসকাটা 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 কুমিরের সেই গল্পের মতো, আপনারা জানেন ওই গল্পে আর আমি এখন যাচ্ছি না, উনি নড়ে চড়েই সেই খাসকাটা খাসকাটা কুমিরের গল্পের দিকে চলে যাচ্ছে। সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই।
এগুলো আমরা বুঝি। সংবিধানের বাইরে আপনি এখন হঠাৎ করে কেন এত সংবিধানের প্রেমে পড়ে গেলেন, এগুলো আমরা বুঝি। কারণ এই সংবিধানে জয়নুল আবেদিন ফারুক বলেছে যে 2032 সালের যে নির্বাচন, এই নির্বাচন তারেক রহমানের অধীনে হবে। জয়নুল আবেদিন ফারুক বলেছে, আমি দিয়ে দিচ্ছি, এখানে দেখুন, তার কথা শুনুন। ইন্টেরিয়ার গভর্নমেন্ট আমলে যে ভোট আমি দেখেছি, সেই ভোট যেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান ওনার অধীনে আবার যে 14তম সংসদ নির্বাচন হবে, জনগণ প্রত্যাশা করবে এমন একটি নির্বাচন ওনার মাধ্যমে উপহার দেওয়া। কারণ উনি পারবে, এই কারণে পারবে, ওনার যে দক্ষতা অর্জন করেছে, আমি বিশ্বাস করি ইনশাল্লাহ উনিও এই ইন্টেরিয়ার গভর্নমেন্টের মতো ক্ষমতা হস্তান্তরের পর আরেকটি নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে। মানে কি অশুভ সংকেত, এটি অশনি সংকেত। শেখ হাসিনা যেরকম সংবিধানের দোহাই দিয়ে, কারণ ওই 72-এর সংবিধানে এগুলো আছে, জনগণকে তেশ মারার সব কিছু বন্দোবস্ত ওইখানে আছে, যার কারণে তো ওই সংবিধান থেকে সে বের হতে চায় না। ওই সংবিধানের ভিতরে থেকেই তো সে স্বৈরাচার হয়েছে। ওই সংবিধান তো স্বৈরাচার তৈরি করেছে। এখন ওই সংবিধান থেকে যদি বিএনপি বেরিয়ে আসে, তাহলে শেখ হাসিনা যা করে গিয়েছে এরা তো এটা করবে। এদের মগজের ভিতরে এই জিনিসটা আছে। শুরু থেকেই এটি আমাদের কাছে কেন যেন মনে হয়েছিল। আসলে রাজনৈতিক দলদের চরিত্র বিশ্লেষণ করলে তারা কোন দিকে পা ফেলছে এটি বোঝা যায়। যখনই বিএনপি বারবার এই হঠাৎ করে 72-এর সংবিধানের প্রেমে পড়ে গেল এবং ওই সংস্কার কমিশনে বিভিন্ন বিষয়গুলো মানতে চাচ্ছিল না, যে জিনিসগুলো বাংলাদেশের মানুষ চায়, সেখানে তারা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছিল, তখনই আমাদের কাছে মনে হচ্ছিল যে এরা সুযোগ পেলে এই সংস্কার মানবে না। তারা ওই হাসিনা যা করে গেছে তার ভিতরেই তারা থাকবে, কারণ প্রতিশোধ নিতে হবে। তাদের ভিতরে একটা বিষয় কাজ করছে, জানে শেখ হাসিনা করে গেছে তখন কিছুই না, আর আমরা এখন ক্ষমতায় এসেছি, আমাদের ক্ষেত্রে যত নিয়ম হবে, আমাদের ক্ষেত্রে সবকিছু পরিবর্তন করতে হবে, এটা আমরা মানব না। এই জিনিস তাদেরকে পেয়ে বসেছে, কারণ তারা তো ক্ষমতায় বসে গেছে। এখন ওই হাসিনার মতো সেনাবাহিনী তাদের, র্যাব তাদের, পুলিশ তাদের, বিজিবি তাদের, আনসার তাদের, আমলা তাদের, সবকিছু তাদের। সুতরাং তারা তো এখন হাসিনার মতো সীমাহীন ক্ষমতা পেয়ে গেছে। তবে একটা বিষয় কিন্তু মাথায় রাখা দরকার, এই যে গতকাল এই কালশি রোডের মাথায় মিরপুর 11-তে একজন রিক্সা চালক, অটো চালক, এক পুলিশ ইন্সপেক্টর, ট্রাফিক ইন্সপেক্টর, সে তার অটোটা একটু তার মনোপুত হয় নাই অটো চালক পুলিশের উপরে যে মায়ের মুখী আচরণ, কেউ তাকে থামাতে পারে না। এক পর্যায়ে জনগণও ওই অটো চালকের পক্ষ হয়ে যাচ্ছিল, কিন্তু অটো চালক যখন অতিরিক্ত করে ফেলেছে, ওই পুলিশ সদস্যের উপরে যখন অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছে এবং এক পর্যায়ে মারবে ধরে, এই অবস্থা তখন জনগণ অটো চালককে বলেছে, না তুমি সীমা লঙ্ঘন করছো। তো এই বিষয়টা কিন্তু একটু মাথায় রাখা দরকার। মানুষের ভিতরে শেখ হাসিনাকে তাড়ানোর পরে এই বাংলাদেশের মানুষের কলিজাটা প্রথমে এক কাঁচা ছিল, হাসিনাকে তাড়ানোর সময় ওইটা একটু ফুলে ফেপে হাফ কেজি হয়ে গিয়েছিল, আর হাসিনাকে তাড়ানোর পরে ওইটা এখন 1 কেজি হয়ে গেছে কলিজাটা। সুতরাং এইটা মাথায় রাখতে হবে। জনগণ যেটা চায় সেটা তারা আদায় করে নেওয়া শিখে গেছে। বিরোধী দল ইতিমধ্যেই ঘোষণা দিয়ে দিয়েছে তারা রাজপথে নামবে, রাজপথে নেমেই তারা এই আন্দোলন সংগ্রাম করে তারা এই দাবি আদায় করবে। অবশ্য বিরোধী দলের এই ঘোষণা শোনার পরে সরকারি দল, তাদের যে অলিগার্ক আছে, তাদের যে সমস্ত বুদ্ধিজীবী আছে, তাদের যে সমস্ত পোষা মিডিয়া বাহিনী আছে, নতুন করে একটা গান তারা গাইতে শুরু করেছে। সেটা হচ্ছে যে বিরোধী দল সংসদে বসে সবকিছুর সমাধান না করে তারা কেন রাজপথে নামার সিদ্ধান্ত নিচ্ছে, তারা কি বুঝতে পারছে না এই কাজ যদি তারা করে, এই জামাত শিবিরের এই কাজের কারণে আওয়ামী লীগ তারা রাস্তায় নেমে আসবে, তারা আবার ফিরে আসবে, তারা কেন এটি বুঝতে চাচ্ছে না? ভাই, আপনারা কি বাংলাদেশের মানুষগুলোকে গরু ছাগল মনে করেন? হাসিনা কিন্তু গরু ছাগল মনে করতো যে আওয়ামী লীগ হচ্ছে পৃথিবীর সবচেয়ে স্মার্ট একটা দল, আর তার প্রজা যারা আছে, বাংলাদেশের জনগণ যারা আছে, এগুলো পুরা গরু ছাগল ভেড়া দুম্বা উট মহিষ এইগুলো ভাবতো। পরে ওই দুম্বা উট ভেড়া গরু ছাগল ওইগুলো কি করেছে বুঝেছেন তো? ওইগুলো কিন্তু যা করার তাই করে দিয়েছে। নির্বাচনের আগ থেকে আওয়ামী লীগকে দেশে পুনর্বাসন করার এমন কোন প্রচেষ্টা নাই যা বিএনপি করে নাই।
প্রকাশ্যে, এমনকি তাদেরকে নমিনেশন পর্যন্ত দিয়েছে। নির্বাচনের পরের দিন আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় অফিস খুলে দিয়েছে, তাদেরকে ডেকে এনেছে, তাদেরকে জেল থেকে বের করে এনে ফুলের মালা দিয়েছে। যাই হোক, তারা যে এই কথাগুলো বলছে, এই যে তারা কিন্তু ভয় পেয়ে গেছে। বিরোধী দলের এই মাঠের আন্দোলন সংগ্রামের ঘোষণা দেবার সাথে সাথে তাদের টনক নড়েছে, তাদের ভিতরে হরিকম্প শুরু হয়ে গেছে, থরথরি কম্পন শুরু হয়ে গেছে। এবং যদি ভঙ্গুর গণতন্ত্র আবার যদি ভেঙে পড়ে, এর জন্য দায়টা কিন্তু বিএনপিকেই বহন করতে হবে।